আমাদের অনলাইন ক্লাস গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটা। এর আগের দিন আমরা পড়েছি যে তড়িৎ আধান কি, কিভাবে তোমার তড়িৎ বিভবের সৃষ্টি হয় এবং বিভব প্রভেদ কি, এটা সম্পর্কে আমরা পড়েছি। তোমরা যারা এখনও এই ক্লাসটা করোনি, তোমরা আগে এই ক্লাসটা করো, দিলে পরের অংশটা বুঝতে তোমাদের সুবিধে হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তোমরা কমেন্টে লিখতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করব। আচ্ছা, আজকে আমরা কি করব, ওই আগের অংশটা একটুখানি রিকল করব, দিয়ে আজকে আমরা আলোচনা করব মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা দেখব, আমরা যদিও এটাকে ফোর্স বলছি, কিন্তু এটা আদপে কিন্তু কোনো ফোর্স নয়। কেন? তাহলে আমরা এই একদম চ্যাপ্টারের মধ্যে যাই। আজকে যে পড়াটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, আমরা যখন এর আগের ক্লাসে আমরা দেখেছি যে যখন কোনো বস্তুতে যদি ইলেকট্রনের আধিক্য হয়, মানে ইলেকট্রনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কি হবে, সেখানে নেগেটিভলি চার্জ থাকবে, অর্থাৎ সেখানে কি তৈরি হবে, তোমার নিম্ন বিভবের সৃষ্টি হবে। আর যেখানে পজিটিভ কোনো কারণে যদি সেখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি হয়, তখন সেখানে কি হবে, উচ্চ বিভবের সৃষ্টি হবে, আর এখানে নিম্ন বিভবের সৃষ্টি হবে। এরপর তোমরা এখনও যারা এই ক্লাসটা করোনি, কিভাবে উচ্চ বিভব সৃষ্টি হবে, কেন বা পজিটিভ হবে, কেন বা নেগেটিভ হবে, এটা আমরা এর আগের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি। জাস্ট একটুখানি আমরা রিকল করে নেব যে প্রত্যেকটা পদার্থে অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা অর্থাৎ পরমাণু দ্বারা গঠিত। সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কি থাকে, ইলেকট্রন থাকে, এবং সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো কি করতে পারে বলো তো, গ্রহণ বা বর্জন করতে পারে। এইভাবে কি হয়, ইলেকট্রনের যদি বর্জন করে দেয়, তখন কি হয়, ইলেকট্রনের ডেফিসিট হয়ে যায়, পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যায়, তখন কি হয়, পজিটিভ চার্জটা হয়। আর যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন কি হয়, পজিটিভ চার্জের তুলনায় নেগেটিভ চার্জের পরিমাণটা বেড়ে যায়, তখন কি হয়, সেখানে নিম্ন বিভব মানে নেগেটিভ তোর মানে আধানটা বেশি থাকে। আর এই পজিটিভ আধানটাকে বলা হচ্ছে উচ্চ বিভব, এবং নেগেটিভ যে আধানটাকে, সেই আধানটাকে বলা হচ্ছে কি তোমার নিম্ন বিভব। এরপর আমরা দেখেছি কি যে ইলেকট্রন কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক্স যে মানে কুলম্বের যে নিয়মটা, সেই নিয়মে আমরা কি জেনেছি, ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফোর্স, সেটা কি হবে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো থাকবে, এই ইলেকট্রনগুলোকে যদি আমরা কোনো এক্সটার্নাল ওয়্যারের সাহায্যে যোগ করি, তাহলে কি হবে, ওই ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো করবে। কোন দিকে ফ্লো করবে, এই ইলেকট্রনগুলো তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে আমাদের আধুনিক যে চলতড়িতের যে আধুনিক নিয়ম অনুসারে কি হবে, কারেন্ট কোথা থেকে ফ্লো হবে না, এই পজিটিভ যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে ঠিক তার বিপরীত দিকে কি হবে না, তড়িৎ প্রবাহিত হবে বা তড়িৎ আধান প্রবাহিত হবে। এটাই তড়িতের অভিমুখ হবে। বুঝতে পেরেছ? আবার এটা আমাদের আধুনিক কনসেপ্ট, কিন্তু পুরনো কনসেপ্ট অনুযায়ী, মানে আগেকার দিনের ধারণা অনুযায়ী ধরে নেওয়া হয়, এখান থেকে এই যে উচ্চ বিভব থেকে পজিটিভ চার্জ কোথায় যাবে, নিম্ন বিভবে যাবে। এটাই কারেন্ট ফ্লোয়ের অভিমুখ। কিন্তু আমরা যদি দেখি যে আমরা অ্যাটমের যদি স্ট্রাকচার দেখি, তাহলে কি দেখব, নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভ চার্জ এবং নিউট্রন, দুটো মিলে কি থাকে, তোমার একটা নিউক্লিয়াস গঠন করে, এবং এইখান থেকে এই পজিটিভ চার্জকে বের করে দেওয়া মানে পুরো মৌলটা কি হয়, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা অন্য মৌলতে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে পজিটিভ চার্জে মানে নিয়ে যাওয়া বা নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব নয়। তাই কি হয়, এখানে এই যে সর্ববহিস্থ কক্ষে থাকা যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কি হয়, গ্রহণ বর্জনের মাধ্যমে তড়িৎ পরিবহন
বা পরিবাহিত হতে পারে। ঠিক আছে, তাহলে আগেকার কনসেপ্ট হচ্ছে উচ্চ বিভব থেকে ধনাত্মক চার্জকে কি করা হয়, নিম্ন বিভবের দিকে নিয়ে যাওয়া হয়, এটা আগেকার কনসেপ্ট। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী কি হয়, যে ইলেকট্রনের পজিটিভ চার্জ তো এদিকে যে মুভ করতে পারে না, তাহলে কি হবে না, এই যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রনগুলো কি হবে, যেখানে ইলেকট্রনের মানে বেশি আছে ইলেকট্রন, সে কোথায় আসবে, ফাঁকা যেখানে ইলেকট্রন নেই সেইখানে আসবে। তাহলে সেইগুলো হচ্ছে কোথা থাকবে, নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো আসবে উচ্চ বিভবের দিকে, আর ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের যে অভিমুখ সেটা আমরা জানলাম, তড়িৎ প্রবাহের নির্দিষ্ট অভিমুখ আছে। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ কতক্ষণ প্রবাহিত হতে পারবে। এর আগের দিন বলেছিলাম যে এই যে বিভব পার্থক্য, যদি এখানকার এটা ধরো এ বিন্দু আর এটাতে ধরো বি বিন্দু, তাহলে এখানের বিভব যদি ভি এ আর এখানকার যদি বিভব ভি বি হয়, তাহলে এখানে যদি ভি এ মানে এটা উচ্চ বিভব ভি এ গ্রেটার দেন ভি বি হয়, তাহলে ভি এ মাইনাস ভি বি কী হবে, দুটো প্রান্তের দুটো বিন্দুর বিভব প্রভেদ। এই বিভব প্রভেদ যতক্ষণ অবধি থাকবে ততক্ষণই কি হবে, এই যে ইলেকট্রনের ফ্লো হবে। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হবে। কতক্ষণ অবধি হবে, যতক্ষণ না পর্যন্ত তারা সমান হচ্ছে বিভবে পরিণত হয়, তাদের বিভব যতক্ষণ না অবধি সমান হয়ে যায়। এটা আমরা একটা সাধারণ একটা যদি আমরা উদাহরণ নিই, সেই উদাহরণ থেকেই আমরা জানতে পারবো। দেখো আমরা যদি এইখানে দুটো ওয়াটার মানে জলের ধরো কন্টেনার রেখেছি, এইখান থেকে এখানে একটা জলের কন্টেনার রেখেছি, যার জলের তলটা কি হয়েছে, অনেক উঁচু অবধি আছে। ঠিক আছে, আর পাশে একটা ছোট কন্টেনার আছে, পাশে একটা কি আছে, ছোট কন্টেনার আছে, পাশে একটা ছোট কন্টেনার আছে। এরপরে আমরা এইখানে কি করলাম, দুটোকে নল দিয়ে যোগাযোগ কি করলাম, যোগ করলাম। তাহলে কি হবে, নর্মাল নিয়ম অনুযায়ী এখানে তো ফাঁকা বা হচ্ছে কম, জলের তল কম আছে, তাহলে এইটা হচ্ছে তোমার জল এখান থেকে এখানে যাবে। কেন যাবে না, এদের মধ্যে হচ্ছে জলের যে চাপ, সেই চাপের পার্থক্যের জন্য কি হবে, জল এই বড় পাত্রটার থেকে ছোট পাত্রে আসবে। কতক্ষণ আসবেন, যতক্ষণ না পর্যন্ত ওরা সম উচ্চতায় আসছে, মানে ওদের যতক্ষণ না জলের তল একই হচ্ছে ততক্ষণ অবধি। জলের তল যখনই একই হচ্ছে তখন কি হচ্ছে, দুটোরই প্রেসার কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে এই জলের প্রবাহটা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কতক্ষণ অবধি জলটা প্রবাহিত হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রেসারটা একই হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই ফ্লোটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে সেই রকম যখন তড়িৎ এই উচ্চ বিভব থেকে ধরো উচ্চ উষ্ণতার ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখি। ধরো এটা একটা উষ্ণ বস্তু, এর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা একটা অন্য বস্তু যার টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটোকে যদি আমরা কন্ট্যাক্ট করাই তাহলে কি হবে, এই উচ্চ উষ্ণতার থেকে নিম্ন উষ্ণতাতে কারেন্ট এই তাপ যাবে, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় তাপ যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না পর্যন্ত এরা সম উষ্ণতায় পরিণত হয়। ঠিক একই রকমভাবে উচ্চ বিভব থেকে ভিএ এখানে গ্রেটার দেন ভিবি, এটা যদি দুটো প্রান্ত ভিএ যদি হচ্ছে একটা প্রান্তের বিভব প্রভেদ হয় ভিএ, আরেকটা প্রান্তের যদি বিভব প্রভেদ ভিবি হয় এবং ভিএ গ্রেটার দেন যদি ভিবি হয়, তাহলে ভিএ থেকে ভিবির দিকে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। কতক্ষণ অবধি, যতক্ষণ না অবধি ভিএ ইকুয়াল টু ভিবি হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই তড়িৎ প্রবাহ চলতে থাকবে। ঠিক আছে, তাহলে ধরো সাপোজ ধরো এইরকম একটা কোনো বস্তুর ক্ষেত্রে কোনো কারণে তার দুটো বিভবের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে বিভব প্রভেদ ছিল। ধরো একটা এরকম তার বা কোনো একটা, ধরো এটা একটা উচ্চ বিভব আর এইখানে একটা নিম্ন বিভব। ঠিক আছে, এরপর এটা হচ্ছে কি হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে একে হচ্ছে আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে কি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্টটা যাবে, কিন্তু কারেন্টটা কিছুক্ষণ যাওয়ার পরেই কি হয়ে যাবে, থেমে যাবে, কারণ এই দুটোর বিভব সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে কারেন্ট প্রবাহটা হবে সেটা কি হবে, ক্ষণিকের জন্য বা হচ্ছে অল্প সময়ের জন্য কি হবে, তড়িৎ প্রবাহটা হবে। তাহলে এই অল্প সময়ে আমার তড়িৎ প্রবাহ নিয়ে কোনো কি কাজে লাগবে আমাদের,
কোনো কাজ হবে না। অল্প এক সেকেন্ড তড়িৎ প্রবাহিত হয়ে গেল, আমাদের কোনো কাজে লাগবে? আমাদের কি কোনো কাজ করার জন্য লাইট জ্বালানো, ফ্যান চালানো, বা কোনো হচ্ছে একটা তুমি কারেন্টের ইস্ত্রি চালাবে বা কোনো একটা কিছু কাজ করবে, সারাদিনে কি কনস্ট্যান্ট একটা ফ্লো দরকার কারেন্টের। তাহলে এই কনস্ট্যান্ট ফ্লোটা হবে কি করে, আমরা কি করে পাবো? এখান থেকে আসছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল বোঝার আগে আমরা একটা জিনিস বুঝে নিই। ধরো একটা এইরকম উঁচু ঢিপির মতো অংশ, ঠিক আছে, এইখানে কোনো একটা কি আছে, গাড়ি ধরো রাখা আছে, ঠিক আছে। তাহলে গাড়িটা অটোমেটিক্যালি এখানে যখন উঁচুতে আছে তখন কি আছে, এর পোটেনশিয়াল এনার্জি বেশি আছে। পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, বেশি আছে। তাই সে কি হবে, সে অতি সহজেই নিচে নেমে আসবে এবং যখন নেমে আসবে তার পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। এনার্জি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং এইখানে সে যখন নিচে নামবে তার যেমন পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়ে যাবে, তার জন্য তার কি হয়ে যাবে, একটা কাইনেটিক এনার্জি সে লাভ করবে। তাহলে একটা গাড়ি যদি কোনো একটা উঁচু ঢিবি বা পাহাড়ের উপরে থাকে, তাহলে পাহাড়ের ঢাল বরাবর সে অটোমেটিক্যালি সে নিচে নেমে আসতে পারবে। এবং এই নিচে নেমে আসার জন্য পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, তার সে যখন উচ্চ পজিশনে থাকবে তখন তার স্থিতিশক্তিটা সব থেকে বেশি থাকবে, এবং যখন সে নিচে নেমে আসবে তার স্থিতিশক্তি কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই স্থিতিশক্তিটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এইটা কিন্তু সহজেই হতে পারে, যেটা আমরা বললাম এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে। কিন্তু যদি আমরা এই বস্তুটাকে এখানে যদি আমি গাড়িটা নিচ থেকে যদি উপরে উঠাতে চাই, তাহলে কি আমার সম্ভব হবে? সম্ভব হবে না। তখন কি হবে, আমার ইঞ্জিন লাগবে এবং ইঞ্জিনে কিছু ফোর্স লাগবে। সেখান থেকে কি হয়ে যাবে, তার স্থিতিশক্তিটাকে জিরো থেকে তাকে হচ্ছে কি করবে, স্থিতিশক্তি উচ্চ পর্যায়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হচ্ছে, একটা এক্সটার্নাল ফোর্স দরকার হচ্ছে, কিছু বল, বাহ্যিক একটা বল দরকার হচ্ছে, যে বাহ্যিক বলটা এই গাড়িটাকে এই নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে নিয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমি যদি এই কারেন্টের প্রবাহটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে গেলাম, তারপরে কি হলো, সমান বিভবে পরিণত হলো, ফ্লো বন্ধ হয়ে গেল। তাহলে আমাকে এনিহাও এমন একটা যদি সিস্টেম করতে হবে যে আমি ওখান থেকে কি করব না, হচ্ছে সবসময় এই ফ্লোটাকে আমাকে বজায় রাখতে হবে। তাহলে বাইরের থেকে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হবে। এই এক্সটার্নাল ফোর্স কোথা থেকে আসবে না, দেখো আমরা যখন এই যে কারেন্ট প্রবাহ কনস্ট্যান্ট রাখতে চাই তখন কি করি, এই রকম আমরা একটা ব্যাটারি বা সেল যোগ করি। কি যোগ করি, একটা ব্যাটারি বা সেল যোগ করি, যার এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এইটার সঙ্গে যখন আমরা একটা ওয়্যার যোগ করব, তাহলে ওয়্যার যখন যোগ করব তখন কি হবে, এই ব্যাটারির থেকে এই যে ইলেকট্রনটা এই দিকে, মানে সহজে এই যে নেগেটিভ চার্জটা, এই ইলেকট্রনগুলো কোন দিকে প্রবাহিত হবে, এই বরাবর প্রবাহিত হবে এই দিকে প্রবাহিত হবে, কোনো সমস্যা নেই, প্রবাহিত হবে। ফলে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, ঠিক তার উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হবে। এবং এইখানে যে বিভব প্রভেদটা থাকবে, এইখানে ধরো লাইট জ্বালানো হলো বা ফ্যান চালানো হলো, কোনো কিছু একটা কিছু করা হলো, দিয়ে আবার কি সে কোন দিকে আসবে, মানে কারেন্টটা এইভাবে ফ্লো করবে। ঠিক আছে? তাহলে এই যে কারেন্টটাকে আমার কনস্ট্যান্ট ফ্লোয়িংয়ের জন্য এখানে একটা কি লাগছে, এক্সটার্নাল কোনো সোর্স লাগছে। কী রকম সোর্স হতে পারে, সেটা কোনো ব্যাটারি হতে পারে, মানে সেল হতে পারে, কোনো হচ্ছে তোমার কোনো যন্ত্র হতে পারে, যেখানে কি হবে না অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ফলে তার কি হবে, এই কনস্ট্যান্ট ফ্লো তার থাকবে। ঠিক আছে? কনস্ট্যান্ট ফ্লোটা যখন থাকবে তখন আমরা কি পাবো, একদম কনস্ট্যান্ট, মানে একই রকমভাবে হচ্ছে তোমার কী পাবো না, হচ্ছে তড়িৎ প্রবাহটা কনস্ট্যান্ট, মানে হতেই থাকবে, কন্টিনিউয়াস হতে হবে। কনস্ট্যান্ট বলবো না, কন্টিনিউয়াস হতে থাকবে, এবং যেটা আমাদের কাজে লাগবে। তাহলে এই যে
তড়িৎ চালক বল হচ্ছে কি কোনো একটা এমন ব্যবস্থা যেই ব্যবস্থাটার জন্য কোনো শক্তি, যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এবং হচ্ছে কি হবে, কোনো যে ইলেকট্রনের যে প্রবাহটাকে বা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ যে প্রবাহ, সেই তড়িৎ প্রবাহটাকে কি রাখবে, সচল রাখবে। তাহলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা হচ্ছে তড়িৎ চালক বলকে আমরা কি বলতে পারি না, হচ্ছে একটা কোনো বা বাহ্যিক শক্তি, যে শক্তি হচ্ছে বাহ্যিক শক্তির প্রভাবে তড়িৎ শক্তি মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কোনো রূপান্তরিত হচ্ছে বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং যার ফলে বর্তনীর প্রবাহ কি থাকছে, বর্তমান থাকছে, তার সেইটাকেই আমরা কি বলবো, তড়িৎ চালক বল। তাহলে আমরা এইখানে আরেকটা জিনিস একটুখানি লক্ষ্য করে নিই। তড়িৎ চালক তাহলে এই যে উৎস হিসেবে বলছি যে একটা আমার যে কোনো কিছু এক্সটার্নাল হচ্ছে ইয়ের দরকার, মানে কোনো একটা বাহ্যিক শক্তির উপস্থিতি দরকার। ধরো আমি একটা হচ্ছে কি নিলাম, কোর্স নিলাম, ধরো এটা একটা পাত্র, তড়িৎ বিশ্লেষণ পাত্র, যেটাকে আমরা ভোল্টামিটার বলি, ক্লাস 8-এ পড়েছি ভোল্টামিটার। সেই ভোল্টামিটারের কি করলাম, ভেতরে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নিলাম, H2SO4 নিলাম, কি নিলাম, সালফিউরিক অ্যাসিড নিলাম এবং এখানে হচ্ছে দুটো তড়িৎ বিশ্লেষণ করার জন্য কি লাগবে, দুটো পাত লাগবে, দুটো পাত লাগবে, যেটাকে আমরা হচ্ছে বলি তোমার তড়িৎদ্বার বলি, দুটো তড়িৎদ্বার লাগবে। এটা হচ্ছে কপার তড়িৎদ্বার, আর একটা রাখলাম হচ্ছে কি জিঙ্ক তড়িৎদ্বার, কি রাখলাম, জিঙ্ক তড়িৎদ্বার প্রবেশ করালাম। তাহলে এইটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার। এরপরে কি হলো না, এইটাকে আমরা যখনই এরকম কোনো বাহ্যিক তারের সাহায্যে যখনই আমরা এরকমভাবে এই সার্কিটটাকে সম্পূর্ণ করব, এই সার্কিটটাকে আমরা কি করব, সম্পূর্ণ করব, দেখতে পাবো যে এখান থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে এবং হচ্ছে এইখানে আমরা হচ্ছে কি হচ্ছে, ধরো এখানে একটা লাইট রেখেছি, এখানে ধরো একটা লাইট রেখেছি, লাইটটা জ্বলতে শুরু করছে, লাইটটা জ্বলতে শুরু করছে। তাহলে কিভাবে এটা হয়, কিভাবে এটা হয় না, দেখো এই যে বললাম যে এই বস্তুটা যখন নিচে নামছে তখন এটা অটোমেটিক্যালি নিচে নামছে, আর যখন এখান থেকেও উপরে তোলার জন্য হচ্ছে বাহ্যিক একটা শক্তির প্রয়োজন হচ্ছে। যখন কপার এবং জিঙ্ককে এরকম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে প্রবেশ করানো থাকে তড়িৎদ্বার হিসেবে, তখন কপার হচ্ছে কি তড়িৎদ্বার হিসেবে কাজ করে, পজিটিভ তড়িৎদ্বার হিসেবে কাজ করে, আর জিঙ্ক হচ্ছে কি নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে এই কপারের মধ্যে কি হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, তার মানে এখানে হচ্ছে কি হয় পজিটিভ, মানে এখানে ইলেকট্রনের কি দেখতে পাওয়া যায়, ঘাটতি দেখতে পাওয়া যায়, এখানে ইলেকট্রনের ঘাটতি দেখতে পাওয়া যায়, আর এখানে ইলেকট্রন বেশি পরিমাণে ইলেকট্রন থাকতে দেখতে পাওয়া যায়। তাহলে এই ইলেকট্রনগুলো কি হবে, যখনই আমি তাকে এক্সটার্নাল সার্কিট দিয়ে মানে তার দিয়ে যুক্ত করছি তখন কি হবে, ইলেকট্রনগুলো ফ্লো করবে। নর্মালি এইখানে যে ইলেকট্রনটা ফ্লো করবে সেটা কি হবে, যে তোমার কুলম্বের যে নিয়ম সেটা কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে বিপরীত চাঁদান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই ইলেকট্রন সহজেই কি করবে না, এই তার বরাবর আসবে, দিয়ে এইখানে ইলেকট্রনগুলো এইখানে আসবে, এই কপার তড়িৎদ্বারের মধ্যে আসবে। এরপরে তড়িৎদ্বারে এসে যদি এইখান থেকে না ইলেকট্রন আর এইখানে যায় তাহলে কি হবে, তাহলে প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং হিসেব অনুযায়ী কি, যদি ইলেকট্রন এই দিকে প্রবাহিত হয় তাহলে কি হবে, তড়িৎটা কোন দিকে প্রবাহিত হবে, তড়িৎ তার বিপরীত দিকে, মানে এই পজিটিভ যে হচ্ছে তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে কি হবে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ আধান, যে তড়িৎটা প্রবাহ কোন দিকে হবে, পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে যে ইলেকট্রনগুলো আসলো কপারের মধ্যে আসলো, এই কপার থেকে আবার এই জিঙ্কের প্লেটে যাওয়াটা এইখানেই হচ্ছে কি হয়, দরকার হয় ইএমএফের। কি করে হয়, এখানে হচ্ছে কি হয় না, যখন এই যে H2SO4 এর মধ্যে এই দুটো পাত ডোবানো থাকে তখন কি হয়, এখানে হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। কি রাসায়নিক বিক্রিয়া হয়, দেখো আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি করেছি, H2SO4 ব্যবহার করেছি। H2SO4 কি হয়ে যায় না, হচ্ছে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, দুটো H+ আয়ন উৎপন্ন করে এবং একটা SO4 ডবল মাইনাস আয়ন উৎপন্ন করে। এবার এই যে H+ আয়নগুলো ক্যাটায়নগুলো কি যাবে না, হচ্ছে
ক্যাটায়নগুলো কি হবে না হচ্ছে এই এইচ প্লাসগুলো হচ্ছে এই কপারের কাছ থেকে কি করবে, ইলেকট্রন গ্রহণ, এই কপার তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কপার তড়িৎদ্বার থেকে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে এবং কি উৎপন্ন করবে, হাইড্রোজেন উৎপন্ন করবে। এরকম দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, যেটা বুদবুদ আকারে আমরা দেখতে পাবো। আর এইখানে জিঙ্ক কি করবে বলো তো, এই যে জিঙ্ক তখন কি করবে, দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দিয়ে কি হবে না, জিঙ্ক দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দিয়ে জিঙ্ক প্লাস প্লাস রূপে কি হবে এই সলিউশনের মধ্যে আসবে। এই জিঙ্ক প্লাস প্লাস কি হবে, SO4, এই দ্রবণে আর কি থাকছে, SO4 ডবল মাইনাস থাকছে, কি করবে এই SO4 এর সঙ্গে যুক্ত হয়ে ZnSO4 উৎপন্ন করবে। তাহলে এই যে বিক্রিয়াটার জন্য সহজেই কি হবে, এখানে যে ইলেকট্রনগুলো আসলো সেই ইলেকট্রনগুলো আবার কি করবে না এই জিঙ্কের পাতের মধ্যে দিয়ে যাবে, আবার এই ইলেকট্রনগুলো এখানে যাবে, এখানে যাবে, এখানে লাইট জ্বালাবে, আবার এখানে এসে তার চার্জ শেষ হয়ে যাবে, আবার এখান থেকে এই যে রিয়াকশানের জন্য সে কি করবে, আবার এনার্জি পাবে, সেই ইলেকট্রনগুলো এনার্জি নিয়ে আবার হচ্ছে কোথায় যাবে, অ্যানোডে যাবে, এই যে জিঙ্কের পাথে এখানে যাবে, আবার সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, মানে হচ্ছে যে তোমার হচ্ছে নেগেটিভ চার্জ কি হয় পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, সেই নিয়ম অনুযায়ী কি হবে এই হচ্ছে তোমার প্রবাহিত হবে। ফলে এই যতক্ষণ রিয়াকশানটা হবে সেই রিয়াকশানটার জন্য কি হবে, তড়িৎ প্রবাহ কিন্তু কন্টিনিউয়াস থাকবে। কিন্তু যদি এখানে রিয়াকশান আমরা যদি এখানে হচ্ছে কি করা হয়, সার্কিট যদি আমরা বন্ধ করে দিই, মানে সার্কিটটা যদি আমি হচ্ছে কাট করে দিই, অর্থাৎ যদি আমি যদি সুইচ এখানে যদি একটা সুইচ লাগাই, তাহলে এই সুইচের যদি আমি সুইচটাকে যদি অফ করে দিই, তাহলে কি হবে, এখানে তোমার হচ্ছে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তার মানে ইলেকট্রনগুলো আর প্রবাহিত হতে পারবে না। ফলে কি হয়ে যাবে না হচ্ছে সঙ্গে সঙ্গে এই রিয়াকশান বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে আর কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই যে এখান থেকে যে ইলেকট্রনগুলো জিঙ্কের পাত থেকে এক্সটার্নাল ওয়্যারের সাহায্যে এই কপারের মধ্যে আসছে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নর্মাল হয়। কিন্তু এই যে ইলেকট্রনগুলো ফিরে আসার পর আবার এই যে কপার থেকে জিঙ্কের মধ্যে যখন যাবে ইলেকট্রনগুলো, এর জন্য যে দরকার সেটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা এই যে দেখো হিসেব অনুযায়ী কি ইলেকট্রনকে তো কি করা উচিত, মানে হচ্ছে বিকর্ষণ করা উচিত, কিন্তু এখানে বিকর্ষণ না করে কি হচ্ছে, এখানে ইলেকট্রনটা জিঙ্কের দিকে আরও এগিয়ে যাচ্ছে। কি করে এগিয়ে যাচ্ছে সেইটাই হচ্ছে এই শক্তিটা পায় কোথা থেকে, এই যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। এই এক্সোথার্মিক রিয়াকশানটার জন্যই কি হয়, এখানে ইলেকট্রনগুলো একটা প্রান্ত থেকে কি হয় আরেকটা প্রান্তে যেতে পারে। এটাকেই বলা হচ্ছে EMF, ঠিক আছে, বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। ঠিক আছে, তাহলে তড়িৎ চালক বলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি না, এটাও হচ্ছে একটা বিভব প্রভেদ, মানে বিভবের পার্থক্য। কখন বিভবের পার্থক্য, যদি এইখানে এই এক্সটার্নাল ওয়্যারটা না যোগ থাকে। তাহলে মুক্ত বর্তনীতে কি বলবো, মুক্ত বর্তনীতে কোনো কোষের বা মুক্ত বর্তনীতে তোমরা মুক্ত বর্তনী মানে বুঝতে পারছো তো, আমরা হচ্ছে এটা ক্লাস 7-এ পড়েছিলাম, যখন ধরো এটা একটা বর্তনী, তো এটা একটা বর্তনী, আচ্ছা এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে যখন এইটার হচ্ছে সুইচ অন করা থাকে তখন সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী, আর যদি এখানে সুইচটা খোলা অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলবো, মুক্ত বর্তনী। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই কোষের ক্ষেত্রে কি হবে, যখন মুক্ত বর্তনীতে থাকবে, তাহলে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক যে দুটো প্রান্তের মধ্যে, তাহলে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের তাহলে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকেই বলা হয় EMF বা
তড়িৎ চালক বল। ঠিক আছে, তড়িৎ চালক বল। তাহলে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকেই বলা হবে ইএমএফ বা তড়িৎ চালক বল। তার মানে আমরা যদি একটা ব্যাটারি নিয়ে আসি, ধরো বাজার থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসলাম, ব্যাটারির গায়ে লেখা আছে এটা 1.5 ভোল্ট। তার মানে কি, যখন ব্যাটারিটা কোনো কিসের মধ্যে যোগ করা নেই, যখন হচ্ছে কোনো বর্তনীর সঙ্গে যোগ করা নেই, অর্থাৎ মুক্ত অবস্থাতে এই তার দুই প্রান্তের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 1.5 ভোল্ট। বুঝতে পেরেছ? তাহলে এই যে যখন মুক্ত অবস্থায় আছে, দুটো প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ থাকবে, সেই বিভব প্রভেদটাকেই আমরা কি বলবো? তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল কি? বাহ্যিক একটা শক্তি, যেই শক্তি কি করে না হচ্ছে কোনো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বর্তনীর প্রবাহ বজায় রাখার জন্য যে কৃতকার্য করে, তাকেই আমরা বলবো কি? তড়িৎ চালক বল। তাহলে আমরা দুরকমভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবো। প্রথম নম্বর হচ্ছে যে কোনো তড়িৎ উৎসের সঙ্গে, মানে যে কোনো তড়িৎ উৎস বা কোনো না কোনো বাহ্যিক যে তড়িৎ শক্তি, বাহ্যিক শক্তিকে যখন হচ্ছে তড়িৎ তোমার রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, বা অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ওই প্রবাহের মধ্যে, ওই তড়িৎ মানে বর্তনীর মধ্যে প্রবাহ বজায় রাখার জন্য যে কৃতকার্য করতে হয়, তাকেই বলা হচ্ছে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে যদি আমরা পুরাতন কনসেপ্টে যাই, পুরাতন কনসেপ্টে কি বলা হয়? এখানে পজিটিভ আধানকে পজিটিভ আধানকে হচ্ছে নিম্ন বিভব থেকে পজিটিভ আধানকে এক একক পজিটিভ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনার জন্য যে কৃতকার্য করতে হয়, তাকেই আমরা কি বলবো? তড়িৎ চালক বল। এখানে তড়িৎ চালক বলের তোমরা দুটো বই, যে ধনঞ্জয় ঘোষের যে বইটা আছে, সেই বইটাতে তোমরা হচ্ছে এই পুরাতন কনসেপ্টটাতেই দেখতে পাবে, এই পুরাতন কনসেপ্টে লেখা আছে। আর তোমরা হচ্ছে যে যখন ওই সাঁতরার বইটা পড়বে, তখন দেখবে যেটা হচ্ছে নতুন কনসেপ্টে লেখা আছে। ঠিক আছে, দুটোই কিন্তু ভুল না, হ্যাঁ, দুটোই ঠিক। তাহলে কি বললাম? ওল্ড কনসেপ্ট অনুযায়ী যে কোনো নিম্ন বিভবের কোনো অংশ থেকে হচ্ছে একক ধনাত্মক আধানকে উচ্চ বিভবে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই বলা হচ্ছে কি? তোমার তড়িৎ চালক বল। ঠিক আছে, তাহলে তড়িৎ চালক বল আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, তাহলে ধরলাম কিউ পরিমাণ পজিটিভ আধানকে, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনার জন্য কত ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে, ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে, ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে তার ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, তাহলে ওর তড়িৎ চালক বল সমান হচ্ছে কি হবে না? কৃতকার্য ডিভাইডেড বাই তড়িৎ আধান। তাহলে এখানে কৃতকার্য কত হয়েছে? ডাব্লু পরিমাণ কার্য করেছে, কত? কিউ পরিমাণ পজিটিভ হচ্ছে তড়িৎধারকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনার জন্য। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হচ্ছে কি? তড়িৎ চালক বল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো তড়িৎ চালক বলের যে আমরা থেকে দেখতে পাচ্ছি, যে তার গাণিতিক রূপ থেকে দেখতে পাচ্ছি, এটা কৃতকার্য বাই তড়িৎ চালক বল, এই তড়িৎ আধান। তাহলে এখানে আমরা বল বলেছি কেন? এটা কি সত্যিকারের বল? তাহলে না, কিন্তু এই যে আমরা তড়িৎ চালক বল বলছি, ঠিক আছে, এর নামকরণ অনেক দিন আগে বিজ্ঞানীরা করে ফেলেছিলেন বল। তখন বল সম্পর্কে কনসেপ্ট এরকম ছিল না। তড়িৎ চালক মানে কেউ একটা তাকে করতে বাধ্য করছে। তার মানে এখানে দেখো, এই যে ইলেকট্রনটা ওখান থেকে এখানে আসতে, ইলেকট্রনটাকে এখান থেকে এখানে আসতে কেউ বাধ্য করছে, ফোর্স করছে, তাই জন্য
এটাকে বলে দেওয়া হয়েছিল কি বল, কিন্তু আদপে এটা অরিজিনালি কিন্তু কোনো বল নয়। তড়িৎচালক বল কিন্তু অরিজিনালি কোনো বল নয়। তাহলে আমরা বলের সংজ্ঞায় কি কি দেখি, বল সমান হচ্ছে কৃতকার্য বাই সরণ। কৃতকার্য বাই সরণ, বল সমান কি কৃতকার্য বাই সরণ। এখানে হচ্ছে ডাব্লু পরিমাণ কার্য করেছে, মানে হচ্ছে ধরো ডাব্লু পরিমাণ হচ্ছে তোমার শক্তি প্রয়োজন হয়েছে, মানে এখানে হচ্ছে এই ওই কিউ পরিমাণ কার্যটাকে কি করা হয়েছে, হচ্ছে ওই পজিটিভ আধান এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসার জন্য কি করা হয়েছে না হচ্ছে সম্পাদিত কার্য, এইটা কৃতকার্য আর এটাও কৃতকার্য হলেও মানে এটার হচ্ছে শক্তি হোক বা কার্য হোক, দুটোর হচ্ছে তোমার মাত্রা এবং হচ্ছে ইউনিট দুটো এক থাকলেও এই তড়িৎ-আধান আর সরণ কিন্তু এক জাতীয় রাশি নয়। তড়িৎ-আধান এবং সরণ এই দুটো কিন্তু এক জাতীয় রাশি নয়। তাই তড়িৎচালক বলকে আমরা কিন্তু কি বলতে পারি না, তড়িৎচালক বলকে আমরা কখনোই বল বলতে পারি না। তাহলে এটা কি বেসিক্যালি এটা কি হচ্ছে, তাহলে তড়িৎচালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে ওই দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ থাকছে তাকেই আমরা বলবো কি তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কিন্তু কোনো হচ্ছে তোমার বল নয়, সত্যিকারের কোনো বল নয়। এরপর তড়িৎচালক বলের উৎস মানে এই যে এখানে কি বলছি, প্রত্যেক মানে বাহ্যিক কোনো শক্তির কি হচ্ছে রাসায়নিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন এইখানে যখন আমরা এই কোষটা দেখছি, এই কোষে কি হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এইটাই কি হচ্ছে যখনই হচ্ছে এই রিয়াকশানটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট থাকছে, মানে এই কনস্ট্যান্ট মানে কনসিস্টেন্টলি মানে হচ্ছে ধারাবাহিকভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এই রাসায়নিক বিক্রিয়া যদি না হয়, তাহলে কিন্তু এই তড়িৎ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ প্রবাহকে তোমার পরিচালনা মানে বজায় রাখার জন্য, ধারাবাহিকভাবে তড়িৎ প্রবাহ চালানোর জন্য কি হচ্ছে একটা তড়িৎ উৎসের দরকার হয় বা তড়িৎচালক বলের একটা উৎসের দরকার হয়। তাহলে তড়িৎচালক বলের উৎস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি দেখো। তড়িৎচালক বলের উৎস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি, এক তড়িৎ কোষ। কি ব্যবহার করতে পারি, তড়িৎ কোষ। আমরা দেখলাম এর আগের উদাহরণেই তড়িৎ কোষ কীভাবে তড়িৎচালক বলকে বজায় মানে ধারাবাহিকভাবে তড়িৎ প্রবাহ চালিয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ কোষ রাসায়নিক শক্তি, তড়িৎ কোষে কি হচ্ছে তাহলে এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক শক্তি কি হচ্ছে এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দ্বিতীয় নম্বর আমরা এখানে কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে আরেকটা কি ব্যবহার করতে পারি, ডায়নামো যেটাকে আমরা বলি, জেনারেটর বা ডায়নামো যেটাকে আমরা বলি, সেই ডায়নামোতে কি হয় না হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কি করতে পারি, ফটোভোল্টিক কোষ আমরা ব্যবহার করতে পারি। ফটোভোল্টিক কোষে কি হয়, এখানে আলোক শক্তি কি হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি কি হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ফটোভোল্টিক কোষে কি হয় আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আরেকটা কি হচ্ছে তাপ যুগ্ম। কি ব্যবহার করা যায়, তাপ যুগ্ম। তাপ যুগ্মতে কি হয় তাপ শক্তি তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি হয় তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এগুলো তড়িৎচালক বলের উৎস হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এই যে এরপর তড়িৎ কোষ, এই তড়িৎ কোষকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। কি প্রাথমিক কোষ এবং হচ্ছে
গৌণ কোষ। তাহলে এই তড়িৎ কোষকে আমরা কভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। তড়িৎ কোষকে আমরা কভাগে ভাগ করতে পারি? দুভাগে। একটা হচ্ছে প্রাথমিক কোষ, আর একটা হচ্ছে কি কোষ? গৌণ কোষ। প্রাথমিক কোষ কোনগুলো? যেখানে হচ্ছে সরাসরি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রাথমিক কোষ কাকে বলবো? যেখানে হচ্ছে তড়িৎ শক্তি সরাসরি কি হচ্ছে, এই রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাকেই আমরা কি বলবো? প্রাথমিক কোষ। তাহলে প্রাথমিক কোষ কি হচ্ছে? ভোল্টীয় কোষ, তারপরে হচ্ছে লেকল্যান্স কোষ, এগুলো হচ্ছে সমস্ত প্রাথমিক কোষের উদাহরণ। আর গৌণ কোষ কি? গৌণ কোষে হচ্ছে কি না, কোনো বাহ্যিক কোনো উৎস থেকে তড়িৎ শক্তিকে সাময়িকভাবে কি করা হবে? সঞ্চয় করে রাখা হবে। তাহলে কি হচ্ছে? বাহ্যিক কোনো গৌণ কোষে বাহ্যিক উৎসের সাহায্যে, তাহলে গৌণ কোষে কি হবে? বাহ্যিক উৎসের সাহায্যে, বাহ্যিক উৎসের সাহায্যে কি করা হবে? তড়িৎ শক্তিকে কি করা হবে? তড়িৎ শক্তিকে আবদ্ধ করে রাখা হবে, আবদ্ধ করে রাখা হবে। যেমন হচ্ছে কি লেড, উদাহরণ হচ্ছে কি লেড অ্যাসিড, লেড অ্যাসিড তোমার হচ্ছে কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। এইটা হচ্ছে তোমার গৌণ কোষের উদাহরণ। তাহলে এই কোষগুলো তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নটা তোমাদের মেনলি আসে যে তড়িৎচালক বল কাকে বলে, বা কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বা 2.1 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে কোনো কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে মুক্ত বর্তনীতে কোনো কোষের তাহলে মুক্ত বর্তনীতে কোনো কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে বিভব প্রভেদ 1.5 ভোল্ট এটা বলতে পারো, বা মুক্ত বর্তনীতে কোনো কোষের নিম্ন বিভব থেকে একক ধনাত্মক আধানকে উচ্চ বিভবে আনতে 1.5 ভোল্ট কার্য করতে হয়।
1.5 ভোল্ট, এই 5 ভোল্ট বলছি, 1.5 জুল কার্য করতে হয়। এখানে একক ধনাত্মক আধানও বলতে পারো বা 1 কুলম্ব বলতে পারো। ঠিক আছে, তাহলে 1.5 জুল কার্য করতে মানে হচ্ছে মুক্ত বর্তনীতে কোনো কোষের নিম্ন বিভব থেকে একক ধনাত্মক আধানকে বা 1 কুলম্ব আধানকে উচ্চ বিভবে আনতে 1.5 জুল কার্য করতে হয়, এই কথাটা বলতে পারো। বা মুক্ত বর্তনীতে কোনো কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে কি 1.5। তাহলে যখনই এটা কিন্তু মাথায় রাখবে, বর্তনী যখনই মুক্ত অবস্থাতে থাকতে তখন দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ হবে তাকে আমরা বলবো তড়িৎচালক বল। আর যখন বর্তনী যুক্ত অবস্থাতে থাকবে, যখন সার্কিট কি থাকবে, যুক্ত অবস্থায় থাকবে, সার্কিট যখন যুক্ত অবস্থায় থাকবে তখন যে বিভব প্রভেদের সৃষ্টি হবে সেটাকে নর্মাল বিভব প্রভেদ বলা হবে। আচ্ছা, এই যে কোষের তড়িৎচালক বল কি বিষয়ের উপর নির্ভর করছে? আচ্ছা, এর আগে আমরা আসি যেটা একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, এই তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বলের একক কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আসছে কি তড়িৎচালক বলের একক। তড়িৎচালক বলের একক সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট আর এসআই পদ্ধতিতে হচ্ছে কি ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 ভোল্ট মানে কি বলবো না 1 কুলম। 1 ভোল্টকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? মুক্ত বর্তনীতে 1 কুলম তড়িৎ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে 1 জুল কার্য করতে হয়। ঠিক আছে, 1 জুল কার্য করতে হয়। তাহলে মুক্ত বর্তনীতে 1 কুলম তড়িৎ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। তখনই সেটাকে বলা হচ্ছে কি, তখন যে বিভব প্রভেদটা হবে তখন তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি 1 ভোল্ট। হয়েছে? এরপরে আমরা দেখব তড়িৎচালক বল এবং হচ্ছে তোমার বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি? তড়িৎচালক বল আর হচ্ছে বিভব প্রভেদ, এই দুটোর মধ্যে পার্থক্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, পরেও কিন্তু তোমাদের মাধ্যমিকে। তাহলে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা যদি প্রথমে সংজ্ঞা লিখি তাহলে কি হবে? সংজ্ঞাতে কি বলবো না, এটা হচ্ছে মুক্ত বর্তনীতে কোনো কোষের দুই প্রান্তের কোনো কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে তড়িৎ চালক বল বলে। আর বিভব প্রভেদ কাকে বলা হবে? বদ্ধ বর্তনীতে দুই প্রান্তের বিভবের পার্থক্যকেই বলা হয় বিভব প্রভেদ।
ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বদ্ধ মুক্ত বর্তনীতে দুই কোষের দুই প্রান্তের মানে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। আর যখন বর্ধনী তোমার বর্তনী যুক্ত থাকছে তখন তার দুই প্রান্তের মধ্যে যে হচ্ছে তোমার দুই মুক্ত প্রান্তের মানে দুই মেরুর বিভবের মানের পার্থক্যকে বলা হচ্ছে কি হচ্ছে তোমার বিভব প্রভেদ। ঠিক আছে, আচ্ছা সম্পর্ক কি এদের মধ্যে? সম্পর্ক কি না হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে তড়িৎচালক বল বিভব প্রভেদের কারণ। বিভব প্রভেদের কারণ তড়িৎচালক বল হচ্ছে কি তড়িৎচালক বলের জন্যই বিভব প্রভেদের সৃষ্টি হয়। তড়িৎচালক বলের জন্যই কি হয় বিভব প্রভেদের সৃষ্টি হয়। আর বিভব প্রভেদ হচ্ছে বিভব প্রভেদ হলো তড়িৎ চালক বলের ফল। তাহলে এটা হচ্ছে কারণ আর এইটা হচ্ছে কি ফল হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে এরপরে হচ্ছে কি লিখবো না মান, এর ভ্যালু কীরকম হবে, মান কীরকম হবে। মান হচ্ছে কি না তড়িৎচালক বলের মান বেশি হয় কার থেকে বিভব প্রভেদের থেকে। তাহলে তড়িৎচালক বলের মান বেশি হয় বিভব প্রভেদের তুলনায়। বিভব প্রভেদের তুলনায় তাহলে তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের মানের তুলনায় বেশি হয়, কিন্তু এখানে হচ্ছে বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের মানের থেকে তড়িৎচালক বলের মানের তুলনায় কি হয় কম হয়। তড়িৎচালক বলের মানের তুলনায় কম হয়। এরপর হচ্ছে শক্তি, তাহলে শক্তির রূপান্তর। এই ক্ষেত্রে কি হয় তড়িৎচালক বলের ক্ষেত্রে যে কোনো শক্তি রাসায়নিক শক্তিও হতে পারে কিসে পরিণত হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কি হয় উল্টোটা, তড়িৎ শক্তি কি হয় না হচ্ছে যে কোনো শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে এটা আমরা একটুখানি যদি ছবি আঁকি, সেই সরল কোষে যদি আমরা ছবি আঁকি তাহলে দেখতে পাবো। দেখো এখানে কি হচ্ছে, এখানে কপারের পাত আছে পজিটিভ, একে হচ্ছে এক্সটার্নাল ওয়্যারের সাহায্যে যোগ করা হয়েছে। এখানে একটা ছোট্ট বাল্ব আছে দিয়ে কি করা হচ্ছে, এখানে হচ্ছে নেগেটিভ যে ইয়েটা অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে কপার, এটা হচ্ছে জিঙ্ক। তাহলে এরপরে কি বলা হলো, এখানে হচ্ছে যখন রাসায়নিক শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে এই ফ্লো হচ্ছে। আর এইখানে তখন হচ্ছে এইখানটাতে হচ্ছে তোমার কি হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। আর এইখানে দেখো কি হচ্ছে না হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের ফলে এখানে তড়িৎ শক্তি কি হচ্ছে লাইট জ্বালাচ্ছে, তাহলে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এইখানে কি হচ্ছে তার বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে তড়িৎচালক বলের ক্ষেত্রে কি হয় রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বিভব প্রভেদের ক্ষেত্রে কি হচ্ছে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। যদি এখানে কোনো বড় কোষ রাখা থাকে তাহলে এখানে ফ্যান চলবে, লাইট জ্বলবে, সব কিছুই হবে। বুঝতে পেরেছো? তাহলে তড়িৎচালক বলের ক্ষেত্রে যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর হচ্ছে বিভব প্রভেদের ক্ষেত্রে তড়িৎ শক্তি যে কোনো শক্তিতে রূপান্তরিত হয়। এরপর পরিমাপ করা হবে কিসের সাহায্যে? পরিমাপক যন্ত্র। ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন হয়। তড়িৎচালক বল হচ্ছে তোমার যেটা পরিমাপ করা হবে কিসের সাহায্যে? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে?
মিটার যন্ত্রের সাহায্যে কি করা হবে, তড়িৎচালক বল হচ্ছে তোমার পরিমাপ করা হবে। আর বিভব প্রভেদ সাধারণত কি হয়, ভোল্টামিটারের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে বিভব প্রভেদ কিসের সাহায্যে পরিমাপ করা হয়, ভোল্টামিটারের সাহায্যে। আর তড়িৎচালক বল হচ্ছে পরিমাপ করা হয় কিসের সাহায্যে, পোটেনশিওমিটারের সাহায্যে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম তড়িৎচালক বল এবং তড়িৎচালক বলের উৎস হিসেবে তড়িৎ কোষ, এই দুটো জিনিস পড়লাম এবং বুঝলাম কীভাবে তড়িৎ প্রবাহ আমরা হচ্ছে মানে কনস্ট্যান্ট মানে ধারাবাহিকভাবে তড়িৎ প্রবাহ মানে আমরা যে লাইট জ্বালাচ্ছি কীভাবে তড়িৎ মানে ধারাবাহিকভাবে প্রবাহিত হচ্ছে সেটা আমরা আজকের যে চ্যাপ্টারটাতে ভালো করে বুঝলাম। এর পরের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে। তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা নিচের কমেন্টে লেখো, দিলে আমি তোমাদেরকে আবার একটা ক্লাসে তোমাদের এই সমস্ত যেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো আমি আবার বুঝিয়ে দেবো। দেখা হবে পরের ক্লাসে, আজকে এই পর্যন্তই।